তাজদার মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সায়না ধীরে বলল, আমি ঘুমাবো। তাজদার ভুরুকুচকে বলল, মানা কি করেছে? এভাবে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আজব। তাজদার তার দিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল, যেন সায়নাকে সে গলা টিপে মেরে ফেলবে। সায়না তার একটু ভয়ঙ্কর চেহারাটা চেনে। সে একটু নিভে গেল। তাজদার সেদিকের দিকে তাকালো, দ্রুত চোখ সরিয়ে নিল। আবার একটু সময় পরে আবার তাকালো, আবার চোখ নামালো। শেষমেশ তাজদার সিদ্দিকী তাকে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে তার গলার উপর মুখ রাখলো। সায়না কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল, আর তাজদারের মুখ তার গলার কোমল ভাঁজে আরো গভীরভাবে চেপে গেল। সায়না তাজদারের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গেল। দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাজদার ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। কণ্ঠটা ধারালো শোনালো, আমি ধরার মতো ধরলে সেদিন তুমি আর বাঁচতে পারবে না, সায়না মমতাজ। সায়না একটাও শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিঃশব্দে ফিরে এলো, হাতে চায়ের কাপ টেবিলের কাপটা রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে, বড়মু বলেছে চা খেয়ে দেখা করতে, জরুরি কথা আছে। বাজার তাকালো কাপটা দেখে, ঠোঁটের কোণ থেকে একটুখানি ব্যঙ্গ উঠে এলো। ওখানে রাখলে খাবো কিভাবে? সায়নার টেবিল থেকে কাপটা তুলে আনলো, তার দিকে এগিয়ে দিল। কাপটা হাতে নিয়ে তাজদার অনেকক্ষণ ধরে কিছু ভেবে দেখলো, তারপর নির্দ্বিধায় পুরো চা মেঝেতে ঢেলে দিল। সায়নার মুখটা এক নিমিষেই বিবর্ণ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো, চোখ মুখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তাজদার কাপটা বিছানার দিকে ছুঁড়ে দিয়ে পেছন ফিরে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। চায়ের ছিটে পড়া গরম তরলটুকুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সায়না। তার কণ্ঠ কেঁপে উঠল, আপনি চা ফেলে দিয়ে ভালো ভালো করেননি। কোনো সাড়া নেই তাজদারের। সায়না অপমানিত বোধ করছে। সে সকাল সকাল চা বানিয়েছে দুধ চিনি ভালো করে দিয়ে। কাপটার দিকে তাকালো সে, অনেকক্ষণ চেয়ে রইল। তারপর কাপা হাতে চায়ের কাপটা তুলে তাজদারের দিকে তাকালো। তাজদার এখনও শুয়ে আছে চোখ বন্ধ করে। কণ্ঠ আরও একবার কেঁপে উঠল, কথার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো না চাইতেও। আপনি চা ঢালেন কেন? জবাব দিন। আমার সাথে এই ধরনের আচরণ করবেন না, আমি আর ছোট নেই। এটা কেন করলেন? জবাব দিন। তাজদার ধীরে মুখ তুলল, চোখ দুটো খেপাটে, রাগে দগদগে, চেহারাটা মুহূর্তে বদলে গেল। ভুরু কুঁচকে ঠোঁট চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো সায়নার দিকে। আঙুল তুলে সরাসরি দরজার দিকে ইশারা করলো। বরফ শীতল কণ্ঠে বলল, বের হও। তোমার সঙ্গে কথা বলার রুচি হচ্ছে না এখন, জাস্ট বের হও। সায়না কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোখে জল নেই, কিন্তু মুখটা ঢেকে গেল গভীর কালো মেঘে। অপমান, ঘৃণা আর অসহায়তা মিলেমিশে আষাঢ়ে ঘন কালো মেঘে ঢাকা আকাশের মতো রং ধারণ করলো গেল তার চেহারা। কোনো শব্দ ছাড়াই নিজের হাতে ধরে রাখা কাপটা সে মেঝেতে ফেলে দিল। শব্দ হলো। তাজদার হকচকে সায়নার দিকে তাকালো, চোখে জল। আগুন নিয়ে দাঁড়িয়ে আছে সায়না। হাতের কাপটা নেই, মেঝেতে পড়ে গিয়েছে। তাদের বিস্ময় বাড়ল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। সায়না তার দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। যার তাজদার সিদ্দিকীর মতো লোকের তীরসীমানায় প্রবেশের সাহস ছিল না, সে তার সামনে দাঁড়িয়ে তার চায়ের কাপ ভেঙেছে। এটা দুঃসাহসও বটে। তাজদার কোনো কথা না বলে কাবার্ড খুলে একটা নেভি ব্লু কালারের শার্ট নিল। গায়ে চাপাতে চাপাতে সায়নাকে শান্তভাবে বলল, মেজে পরিষ্কার করে নাও। সায়না বেরিয়ে পড়ছিল। তাজদার সিদ্দিকী কাটাক্ষ সুরে বলল, আকাশটা দিলে হেঁটে চলা মাটিটা আর পছন্দ হয় না, এই জন্যই বেশি দিলে মানুষ বেমানুষ হয়ে যায়। সায়না বেরিয়ে গেল, অমানুষ সে নিজেই। কিছুক্ষণ পর রওশনারা এলো ঘরে। মেঝেতে কাপের অংশ ছড়িয়ে ছিটিয়ে দেখে তাজদারকে বলল, এটা কিভাবে ভাঙলো? তাজদার ল্যাপটপটা চার্জে দিতে দিতে মায়ের দিকে তাকালো, কিছু বলল না। মা উত্তরটা জানে না। রওশনার পিছু পিছু ঘরে এলেন। কাপের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রওশনারা কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল। তাজদার এখনো মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে এক হাত গুজে। রওশনারা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। বেরিয়ে যাওয়ার সময় বললেন, এরকম করলে ও জীবনও তোমার সাথে কোথাও যেতে চাইবে না। তুমি ছোট নও, সব বোঝো। ওদের বাড়িতে এসব কথা গেলে ওরা কী মনে করবে? এইসব ছোটোখাটো বিষয় থেকে বড় ঝামেলা শুরু হয়। এই ঘটনার পর ও আরও তোমার সাথে কক্সবাজার যাবে? ও এবার মায়ের দিকে ফিরল। না গেলে ওর বাপের বাড়িতে চলে যেতে বলো। ওখানে থাকতে হলে আমার কথার দাম দিতে হবে। ও আমাকে বলে দিয়েছে ও আর যাবে না কক্সবাজারে। আমার কি বলার আছে এখানে? আমি ওকে জোর করতে পারবো না। তুমি চা ঢেলে দিয়ে ভুল করেছো। পরের মেয়ের সামনে এসব করলে সে অভাব আপন ভাববে না।
সায়না তখনই ঘরে এলো। তাজদা তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। রওশনারা সায়নাকে বললেন, একটু ঝাড় দাও, ছোট ছোট ভাঙা অংশ থাকতে পারে। আর কক্সবাজার যাওয়া নিয়ে তাজদার সাথে কথা বলো। বলেই তিনি বেরিয়ে গেলেন। সায়না ঘরটা ঝাড়ু দিল, ফুলর মুছলো, বালতি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলো, বিকেলে বাড়ি এসে আমি যেন দেখি সুটকেস গোছানো আছে। যাচ্ছি না টাইপ কথা আমি শুনতে চাইনি। যদি দেখি কেউ কথা অমান্য করেছে তাহলে কেলেঙ্কারি ঘটবে এখানে। সায়না একটু থামলো। তাজদারে বলা শেষ হতেই সে বেরিয়ে গেল। সায়না বিকেলে তাদের বাড়িতে গিয়েছে, সাথে তিতলিও ছিল। তার বড় ভাইয়ের বাচ্চাটার জ্বর, তাকে দেখতে ছুটে এসেছে সে। সায়দা বেগম বলেন রাতে খেয়ে যেতে। তিতলি বলল ওরা তো বেরোতে যাবে, ভাইয়া তার স্যারের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে কক্সবাজার রওনা দেবে। সায়দা বেগম খুশি হয়ে বলেন তাহলে তো ভালোই। সায়না তার ভাইপোকে কোলে নিয়ে আদর করছিল তখন। দাদিমা বললেন, ও শানু আমাদের জন্য আচার আনিস। সায়না বলো, আমার হাতে এখন টাকা পয়সা নেই, পারবো না কিছু আনতে। সায়দা বেগম গল্প করতে করতে চা বসালেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় খবর এলো তাজদার এসেছে। তিতলি দ্রুত চা খেয়ে সায়নাকে বলল, চলো। সায়না বলো, তুমি যাও, আমি আসছি। না ভাই আমাকে বকবে, চলো। সায়না তাকে জোর করে পাঠিয়ে দিল। সায়দা বেগম তার হাতে 1,000 টাকা গুঁজে দিয়ে বলল, ইচ্ছে হলে কিছু কিনিস ওখান থেকে, এটা রাখ। সায়না টাকাটা নিয়ে চলে এলো। বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে দেখলো তাজদা সে দেখি যেটা পাচ্ছে হাতের কাছে সেটা এলোমেলোভাবে ভাঙছে, ভরসে সুটকেছে। সায়না দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে রইল। মাত্র তাজদার বলো, এখন গায়ে হাওয়া লাগিয়ে বেরানোর সময়। সায়না তার হাত থেকে সুটকেসটা নিয়ে নিল। তারপর সব কাপড় একে একে এনে বের করলো। তারপর নিজের পছন্দ মতো কাপড় চোপড় ভরে নিল। তাজদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো রওশনার এসে বলল, তোমার জন্য কিছু খাবার প্যাক করে দেব। তাজদারের সাথে সাথে বলল, না সাবধানে যেও, পানিতে বেশি নেমো না। সায়না বেরোনোর আগে তোমার শ্বশুরকে একবার দেখা দিয়ে যাবে। সায়না মাথা দোলায়। তাজদার হ্যাঁচকা টান দিয়ে সুটকেসটা এক কোণায় ফেলে রাখলো। সায়না দাঁড়িয়ে তার কাজকর্ম দেখতে লাগলো। তাজদার তার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, এসব ড্রেস পরে ওখানে যাওয়া যাবে না, চেঞ্জ করো। সায়না বলল, আমার পছন্দ মতো ড্রেস পরেই আমি যাব। এইসব সেলোয়ার কামিজ পরে কি নাইটি পরে যাব? নাইটিতে অনেক ভালো দেখাবে এগুলোর চাইতে। এগুলোকে দিয়েছে? আমার তো মনে পড়ে না এই ধরনের থ্রি পিস আমি কিনেছি। সায়না বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, ড্রেস চেঞ্জ করো। সায়না বলল, বের হন। তাজদার হকচকে গেল। সায়না তার দিকে তাকিয়ে বলল, আপনার সামনে নিশ্চয়ই আমি চেঞ্জ করব না। তাজদার বেরিয়ে গেল। সায়না একটা নতুন পাকিস্তানি তাওয়াক্কাল্লা পরে নিল। তাজদার দরজা ধাক্কালো। সায়না দরজা খুলে দিতে তাজদার ঘরে ঢুকে এসে বেরিয়ে বলল, রেডি হয়ে থাকলে এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম, কোনো কথা কানে নেবে না। সায়নার চুল আঁচড়াচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তাজদার হাতের কবজিতে ঘড়ি পড়তে পড়তে সায়নার দিকে তাকালো। সায়না তাকে তাকাতে দেখে ওড়না টেনে টুনে চুল আঁচড়াতে লাগলো। ওভাবে ওড়না টেনে নেওয়ার তাজদার সিদ্দিকীর জন্য অপমান। যার দিকে ছোটোবেলায় ভুলেও ফিরে তাকাতো না, সে এখন অহংকার দেখায় নিজের রূপ নিয়ে। তাজদার সেদিকে অনেক সহ্য করেছে, এতদিন সে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। তার মানে এই নয় যে সে সায়না মমতাজের সব তেরামো মেনে নেবে। তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। সায়না ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথায় কাপড় টানো, জুতোটা পায়ে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। চাচি, ফুপু, শাশুড়ি সবাইকে বলে এলো সে বেরোচ্ছে। শ্বশুরকে দেখা দিয়ে এলো। তিতলি বলো, তার জন্য এটা ওটা আনতে হবে। রওশনারা বেরোনোর সময় শান্তভাবে বললেন, ওর দাদার মতো হয়েছে, ধরুন ওরকম, তুমি সব কিছুতে মাইন্ড করলে কষ্ট পাবে। সায়না চুপ করে শুনল, পাল্টা কিছু বলল না। তাজদা গাড়ির কাছে দাঁড়িয়েছে। ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে সবাই তাকে দেখছে। তাজদার বিরক্ত হয়ে বলল, এতক্ষণ লাগে বেরোতে? এতক্ষণ কী করছে ওখানে? সায়না বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে থাকা মা বোনদিদিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। কক্সবাজার পৌঁছাতে তাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তার ইনানি ও হিমচাচির নিকটবর্তী একটা অভিজাত রিসোর্ট মারমেডে উঠেছে। সায়না কাপড় চোপড় নিয়ে শুয়ে পড়েছিল রুমে ঢুকে। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছিল সায়না, কিন্তু তাজা তাকে বেশিক্ষণ ঘুমাতে দিল না। ট্রেনে তুলে আনলো বাইরে, রিসোর্টের সামনে ফাঁকা বিচে। সায়না তখনও আধো ঘুমিয়ে পলকে অলসতা, চারপাশটা স্বপ্নের মতো ঝাপসা লাগছিল।
তাজদার তাকে নিয়ে চলে এলো সমুদ্রের পাড়ে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো রূপোলি আলোর মতো ঝলমল করছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। পায়ের নিচে নরম সিদ্ধ বালু, মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসা পানির ছোঁয়ায় কেঁপে উঠেছে শরীর। দূরের আকাশ জুড়ে তার ঝিকিমিকি করছে। ঢেউয়ের একটানা শব্দে মন ভরে যাচ্ছে। আশেপাশে কোনো কোলাহল নেই, শুধু এক রাত, সমুদ্র আর অদ্ভুত ভালো লাগা। সায়নার চমৎকার রাগছিল। মনে হয়েছিল সময় যদি থেমে যেত এইখানে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল তার পেছনে হাঁটতে থাকা লম্বা ছায়ায়। তাজদার সিদ্দিককে দেখা মতো তার ঠোঁট থেকে হাসিটা মুছে গেল। তাজদার সিদ্দিকী তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তুমি হয়তো ভাবছো এত সুন্দরের মাঝখানে এই অসুন্দর জিনিসটি কে করছে। আই অ্যাম রাইট। সায়নার জবাব দিল না। তাজদার হেঁটে চলে যেতে যেতে বলল, আমিও ঠিক একই কথা চিন্তা করছি সায়না মমতাজ। চারপাশে তো সুন্দর ছড়াছড়ি আর আমি ডুবলাম পচা ডোবায়। কংগ্রাচুলেশন টু মি ফর বিগিং টুগেদার বিগেস্ট ডিপ অ্যাপয়েন্টমেন্ট। সায়না বলো, কাপটা ভেঙে আমি ভুল করেছি, সেটা কাপের মালিকের কাছে স্বীকার করেছি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার দোষ। তাজদা সেদিকে থেমে গেল। অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। সরু চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকা ঠোঁটের কোণে তেজক হাসি টেনে বলল, তোমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে এইসব কথা? সায়না বলল, জি, উনি শিখিয়ে দিয়েছেন আমি যাতে আপনার সাথে রাগারাগি না করি। আপনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত যেন নিজের শান্তি রাখি। আজ থেকে সেটাই হবে। নিজের ভালোর জন্য এটুকু শান্ত আমি থাকতেই পারি। তাজদার দাঁত কটমট করে রাগের অগ্নিবুক নিয়ে তাকালো তার দিকে। সায়না নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে তার দিকে তাকালো। তাজদার কর্কশ স্বরে বলল, তোমাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি। তুমি আমাকে অশান্তিতে রেখেছ। তুমি সারাদিন ফোন দিয়াটো কিভাবে আমাকে সাহায্য করা যায়। তোমাদের মতো ছোট লোকদের সমস্যা একটাই, ভালো কিছু দিলে সহজে গিলতে পারে না। তুমি আমাকে ডিজার্ভ করো না। তুমি ছোট লোক, তাই তুমি একটা ছোট লোককে ডিজার্ভ করো। আমাকে তুমি ভাগ্যে জুড়ে পেয়েছো। তুমি কখনো কল্পনা করতে পেরেছো আমার পাশে দাঁড়াতে পারবে এভাবে? অ্যান্ড মাই ট্রাস্ট দ্যাটস সামথিং ইউ নেভার হ্যাভ। মেবি দ্যাট হোয়েন উইল আর লাইক দিস। চলে যাচ্ছিল হেঁটে। তাজা তাকে এক ঝাটকে টেনে আনলো তার সামনে। কথা বলার সময় এভাবে এড়িয়ে যাবে না। সায়না বলো, তাহলে এটাও শুনুন, আমি এমন কাউকে ডিজার্ভ করি না যে আজকে এক মুহূর্তে আমার পাশে থাকবে। পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হতো। আপনাকে আমি ডিজার্ভ করি না। আপনার মতো লোককে আমি কেন, কোনো মেয়েই ডিজার্ভ করে না। আমি একটা ছোট লোক। আপনাকে আপনার স্পর্শ কোনোটাই আমি নিতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতাই নেই। এখন আপনি খুশি? আনসুবা তার আইফোনটা হারিয়ে ফেলেছে, পাগলের মতো খুঁজছে। তার বান্ধবীরাও তন্ন তন্ন করে ফোনটা খুঁজছে। তাদের সাথে আরও একদল পর্যটক ছিল। তাদের জিজ্ঞেস করা হচ্ছে তারা একটা ফোন পেয়েছে কি না। একটা লোকে বাজেভাবে জেরা করছে তানসুবার বন্ধুগুলো। লোকটা হতভম্ব। সে ফোন চুরি করতে এসেছে কক্সবাজারে। এরা তাকে চেনে না, জানি না। এমন কথা বলে কি করে? কি বেয়াদব আজকাল ছেলেপিলেরা। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু এত অভদ্র কেন? তানসুবার বন্ধুবান্ধবরা বলল, আঙ্কেল আপনি ছিলেন আমাদের পেছনে, আর কেউ ছিল না এখানে। দেখেন ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দিন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানে রাখা ছিল, আপনি তার আশেপাশে ছিলেন। সন্দেহ করার আরও একটা কারণ আছে। কেন জানি মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তানসুবা ব্যাপারটি আরও বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল। এই লোকটা নিশ্চয়ই অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধু বান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটা রীতিমতো অতিষ্ঠ ছিল। সেই সময় একজন পেছন থেকে বলল, স্যার চলুন, ডিনারের সময় হয়ে এসেছে। আপনি বিকেলে কিছু খাননি। লোকটা যেই ছেলেটাকে দেখে সাহস পেল, বলল, আনিস দেখো না, এরা আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তানসুবা তাকে দেখে হকচকিয়ে গেল। এটা এখানে কি করছে? আর ইনি স্যার? স্যার দেখতে এরকম, মনে হচ্ছে কতদিন খেতে পায় না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চর বসিয়ে দিন। না জেনে ওরা কেন কথা বলে কি করে। তখনই তানসুবাকে দেখল সে। কপাল কুঁচকে গেল। তানসুবা কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল, চল এখান থেকে। আনিস কাট কাট গলায় বলল, ছড়ে না বলে কেউ এখান থেকে সরবে না।
ফোন হারিয়ে তানছুবার এমনিতেই মেজাজ ঠিক নেই, তার উপর আনিস ভাইয়ের জেরা একদম ভালো লাগছে না তার। আনিসের কলিগরা সবাই চলে এলো কিছুক্ষণের মধ্যেই। সবটা শুনে তারা তানছুবার বন্ধুদের ঘিরে ধরেছে। জবাবদিহিতা চাচ্ছে কেন তারা, এরকম বলল। বয়সে তাদের জুনিয়র, কিন্তু কথাবার্তা কি ছেড়ে সরি না বলা অবধি তার কোথাও যেতে পারবে না। তানছুবা বিড়বিড়িয়ে বলো, আমি আমার ফোন পাচ্ছি না, আর এরা আছে এদের তালে। সে হন্য হয়ে ফোনটা খুঁজছে। তানছুবার বন্ধু ওরা আনিস আর তার কলিগদের হাতে জব্দ। রীতিমতো তর্ক বিতর্ক লেগে গেছে সেখানে। তানছুবার বন্ধুরা হার মানার নয়। এদিকে আনিস আর তার কলিগরাও এত সহজে দম্পার পাত্র নয়। প্রায় অনেকটা সময় ধরে কথা কাটাকাটির পর তানছুবা বন্ধুদেরকে ছড়ি বললেও তানছুবা কিছু বলল না। সে পড়েছে মহাবিভাগে। ফোন হারিয়ে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। এদিকে বাড়ি কেউ জানে না সে কক্সবাজার এসেছে। ভাইদের জানতে গেলে সব শেষ। এখন সে কী করবে? ভয়ে ঘামছে সে রীতিমতো। কক্সবাজার এসেছে শুনলে বড় ভাইয়া মেজো ভাইয়া খেপে যাবে। কিছুতেই জানতে দেওয়া যাবে না। কিন্তু তার ফোন। আনিস তার ছেলের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তানছুবার হঠাৎ মনে হলো তাকে আনিস ভাই সাহায্য করতে পারে। অ্যাটলিস্ট সে অনুরোধ করলে এড়িয়ে যাবে না। নিজ থেকে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু বিপদে পড়লে মানুষ লঘুজ্ঞান হারিয়ে বসে। তানছুবার এখন অন্যদিকে মন নেই। সে নিজেকে সামনে নিয়ে আনিসের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আনিস কপাল কুঁচকায়। তানছুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আনিস ভাই, আমার ফোনটা আসলেই পাচ্ছি না, খুব টেনশনে আছে। আপনার ছেলের সাথে মিসবিহেভ করতে চাইনি। সরি স্যার। স্যার গম্ভীর মুখে বলল, ইটস ওকে। আনিস চলো। তানছুবা একটু চুপসে গেল। আনিস তার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে জানিয়েছো? তানছুবা চুপ হয়ে গেল। আনিস কপাল ভুরু কুঁচকে রইল। তানছুবা একটু সময় নিয়ে বলল, আসলে আমি হুট করে চলে এসেছি, বাড়িতে জানাইনি। ফোন কখন হারিয়েছ? আমার ব্যাগগুলো একসাথে রেখেছিলাম ওখানে বালিশের উপর। ব্যাগের ভেতরে আমার ফোন ছিল, আর কারো ফোন ছিল না। ওদের ফোন ওদের হাতে ছিল, শুধু আমারটাই নেই। ব্যাগগুলো এলোমেলো পেয়েছিলে? না, ঠিকঠাক ছিল, বুঝতে পারছি না কিছু। ব্যাগ যেখানে রেখেছো সেখানে ভালো করে দেখো, হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়ে কোনো কিছু তো ঢাকা পড়েছে। তোমার ফোন বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। চার্জ ছিল? খেয়াল করিনি। না, কাজ করছে না। আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তানছুবা এদিক ওদিক তাকাচ্ছে বারবার। টেনশনে তার হাত পা ঘামছে। আনিস তার স্যারকে কিছু একটা বলে তানছুবাকে বলল, ব্যাগ কোথায় রেখেছো, দেখাও দেখি। তানছুবা তাকে নিয়ে গেল। বালুর উপরে জুতো ব্যাগ সব কিছু রেখে পানিতে নেমেছিল তারা। জায়গাটা কিছুটা চিপসের প্যাকেটও ফেলেছে। তানছুবা বলল, এখানে ছিল সবগুলো। এসে দেখি ব্যাগ থেকে ফোনও দাও। তার পাশে আপনার স্যার দাঁড়িয়েছিল, তাই সবাই ভেবেছে। আনিস একটু কঠোর হয়ে বলল, স্যার তোমার ফোন চুরি করবে? তুমি জানো তুমি কত বড় পোস্টে আছেন? ফোন চুরি করতে যাবে কোন দুঃখে? না জেনে কথা বলা কতটুকু যৌতুক? তানছুবা চুপ করে রইল। অন্য সময় হলে আনিসের এত কথা ধার ধারাতো না সে। বিপদে পড়েছে বলে চুপ আছে। আনিস জায়গাটা খোঁজাখুঁজি করলো অনেকক্ষণ। ফোনটা পাওয়া গেল না। কেউ চুরি করেছে এটাও বিশ্বাস হচ্ছে না। সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না আপাতত। তানছুবার দিকে তাকালো সে। তানছুবার চেহারা দেখে মনে হচ্ছে সে ফোন না পেলে আর বাড়ি ফিরবে না। আনিস শেষমেশ দীর্ঘশ্বাস ছেড়ে বলো, ফোন না পেলে আর কিছু করার নেই। তানছুবা কপালের এক পা চেপে ধরলো, সবাই বকবে আমাকে। আনিস বলল, কিছু করার নেই, হোটেলে ফিরে যাও, পারলে বাড়িতে জানাও। আর একটা কথা, পারলে তোমার বন্ধুবান্ধবের সবাই ব্যাগ চেক করো। তানছুবা অবাক চোখে তাকালো। আনিস বলল, ওরা চুরি করেছে বলছি না, হতে পারে তুমি ওদের ব্যাগে রেখেছো, তোমার ব্যাগ মনে নেই করে। আমি ওদের ব্যাগ চেক করবো এখন? না হলে কিছু করার নেই, আমি গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাড়িতে জানিয়ে দাও। তানছুবা রুক্ষ স্বরে বলল, আপনার সাহায্য চেয়েছি বলে মনে হচ্ছে আপনি আমাকে অনেক দামে উঠে গেছেন। আনিস কিছু বলল না, সোজা চলে গেল। মেয়ে মানুষ মানেই ঝামেলা। তানছুবাকে ওর বান্ধবীরা টেনে নিয়ে গেল। তানছুবা এবার কাঁদছে রাগে দুঃখে ভয়ে। রাতে অঝরে বৃষ্টি নামলো। সায়না পুলের ওখানে ছিল তখনও। ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। তাজদার এসে দেখলো সে ভিজে গিয়েছে ইতিমধ্যে। আনিসও ছিল সাথে। আনিস এখানে আছে সেটা তৌসিফ জানিয়েছে ফোনে। তারপর দুজনে ফোনে যোগাযোগ করে একত্রিত হলো। ভারী পায়ের শব্দ শুনে সায়না ফিরে তাকালো। আনিস বলল, কী রে, ওখানে ভিজছিস কেন?
সায়না তাকে দেখা মাত্র নিজেকে স্বাভাবিক করে নিল। বলল, তুমি কখন এসেছো? আমি তো বিকেলে এলাম, ড্রেস পাল্টে নিয়ে একসাথে ডিনার করব। সায়না এক পলক তাজদারের দিকে তাকালো। তাজদার চোখ সরিয়ে নিল। সায়না রুমে চলে গেল। সে শাড়ি পরেছিল, ঠিক তখনই তাজদার রুমে ঢুকলো। সায়না শাড়ির আঁচল কাঁধে তুলে দাঁড়িয়ে রইল চোখ ফুলরে রেখে। তাজদার চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শার্ট পরতে পরতে কাকে যেন ইচ্ছে মতো বকে যাচ্ছে। সায়না কিছু বুঝতে পারছে না। শার্ট পাল্টানো দেখে বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা পর পরই শার্ট পাল্টাবে, বেড়াতে এসেও একই কাণ্ড। এগুলো কী ধরনের বদ অভ্যাস? আবারও গর্জে উঠল তাজদার। সায়না তা শুনে চমকে গেল। কাকে বকছে এভাবে? কথার আগামাথা কিছু বুঝতে পারছে না সে। শার্টের বোতাম ঠিক করতে করতে কানে ফোন চেপে ধরে সায়নার দিকে তাকালো তাজদার। বলল, আশা হোক। সায়না তার পেছন পেছন বেরোলো। সেখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চললো একসাথে। আনিস সবার সাথে তাজদারের পরিচয় করিয়ে দিয়েছে। তাজদার সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলেছে। আনিসের ভালো লেগেছে সবার সাথে ভালোভাবে গল্পগুজব করছে দেখে। 10 বছর আগে তাজদার সিদ্দিকী হলে এমনটা অবিশ্বাস্য ছিল। তাজদার তানসুবার উপর খেপেছে, ইচ্ছে মতো বকেছে। সামনে পেলে কী করবে তানসুবা, সেটা ভেবেই চুপসে গেল। ডিনার করার জন্য তাকে আসতে বলেছিল, সে ভয়ে আসেনি। জানিয়েছে সে খেয়ে ফেলেছে বন্ধুবান্ধবদের সাথে, কাল দুপুরে খাবে তাদের সাথে। আনিস তাজদারকে বলল, রাগারাগি দরকার নেই, কিন্তু তাজদার শুনছে না। সে তানসুবাকে আসতে বলছে, নাইলে সে নিজেই যাবে। তানসুবা তার ফোনটা পেয়েছে বান্ধবীর ব্যাগে। আনিসের কথাটা সবার আগে শেয়ার করেছিল সে। সবাই মিলে যে ব্যাগ খোঁজাখুঁজি করতেই তানসুবার ফোনটা পাওয়া গেল, অথচ তার 3-4 ঘন্টা পাগলের মতো ফোনটা খুঁজে বেরিয়েছে। ফোনটা পাওয়ার পর সবাই বাসে হো হো করে হাসছে তানসুবার পাগলামির কথা ভেবে। কিন্তু তানসুবা এখনও স্বাভাবিক হতে পারছে না। সে না গেলে ভাইয়া এখানে চলে আসবে যদি সবার সামনে সিনক্রেট করে। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো। ফোনে কথা বলার জন্য তাজদার একটু দূরে সরে যেতেই সবাই আনিসকে বলল, বোনের জামাই ভালো পেয়েছ। আনিসও কথাটা দ্বিমত পোষণ করেনি। তাজদার সিদ্দিকী নিঃসন্দেহে ভালো কিছু অভ্যাস ছাড়া ছোট থেকে গরিব দুঃখী মানুষ পছন্দ করতো না। দুঃখীরা পাড়ায় ভিক্ষা চাইতে এলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। কাকে পছন্দ না করে তাকে আশেপাশেও দেখতে চাইতো না। তার বাপ চাচার সাথে ঝগড়াঝাটি হলে সেখানে সে মাতুবাড়ি দেখাতো। তার বাপ চাচাকে আগের মতো থাকলে সে বিয়েতে জীবনে রাজি হতো না। আগে যা হয়েছে তা বাদ, এখন শুধু তার বোনটা ভালো থাকলেই হলো। সায়না চুপচাপ বসে আছে। সে তিতলির সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে। তাজদার এখনও গল্পে মেতে আছে আনিস আর তার কলিগদের সাথে। আলোচনা চলছে রাষ্ট্রীয় কাঠামোর ঘাটতি আর কর্পোরেট জবের নিষ্ঠুরতা বাস্তবতা নিয়ে। তাজদারের মাঝে মাঝে একটু গম্ভীর মুখে মাথা নেড়ে নিজের মত দিচ্ছিল। ঠিক তখনই একটা ফোন এলো। তাজদার একটু সরে গেল। আনিস কলিগদের যেতে বলে সায়নাকে নিয়ে তাজদার পিছু পিছু গেল। তানসুবা ভয়ে ভয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তাজদার তার দিকে কাটকাট গলায় কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল। কোনো ভদ্রলোকের মেয়ে এভাবে বাড়িতে না জানিয়ে ঘুরতে আসে? তানসুবা কাঁপছে রীতিমতো। লজ্জাও পাচ্ছে সায়না আর আনিসের সামনে। মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তানসুবা একজন বান্ধবী বলল, ভাইয়া আমরা সবাই মিলে ওকে ট্রিট দিয়েছি, ওর জন্য সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। জাস্ট সেট আপ, সব নির্লজ্জ সাথে হয়েছে আবার বড় বড় কথা। তানসুবা তার বান্ধবীকে চোখের ইশারায় চলে যেতে বলল। অপমানিত হয়ে সবাই কিছুটা দূরে সরে গেল। বিশ্বাস করছে নুবারি মেজো ভাইটা আসতো একটা খাটাস। সবাই সায়নাকে দেখিয়ে বলল, বউ ভালো পেয়েছে। আরেকজন বলল, মেয়েটার কপাল খারাপ, এরকম বড়মানি জীবন তেজপাতা। তাজদার ফোনে কাউকে ডায়াল করছে। তানসুবার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাহুদেরই বের করছি আমি। তানসুবা ফোনের দিকে তাকিয়ে বলল, আর কখনো এমন হবে না। শুনলে আমাকে। কষে একটা চড় পড়লো তার গালে। সায়না আনিস দুজনেই কেঁপে উঠল। আরেকটা চড় পড়তে যাচ্ছিল। আনিস ছুটে এসে তাজদারকে সরিয়ে নিয়ে গেল। তাজদার তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এনে ফোনে গর্জে বলল, মেয়েকে একা একা ছেড়ে দিয়েছে কি মনে করে? আমাকে জবাব দাও। ও একা কক্সবাজারে কি করে এলো? কাউকে জানায়নি কোন সাহসে? ফোনটাও হারিয়েছে, এই ফোনটা পেয়েছে। তানসুবা কান্না মুছে উপর নিচ মাথা দোলালো। হ্যাঁ, ফোনটা তৌসিফ ধরে রেখেছে। আশেপাশে বাড়ির সবাই আছে, চুপ করে আছে তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা। তাজদা তৌসিফের উদ্দেশ্যে বলো, ও কি এর আগেও এভাবে ট্যুরে যেত?
সচিব চুপ। রসনারা ফোন নিয়ে কি বলল কে জানে। তাজদার তানসুবার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকে বলল, একটা বেয়াদব হয়েছে তুমি। বাড়ি যাও, তারপর কথা হবে। এখন যাও এখান থেকে। শেষের কথাটা গা কাঁপিয়ে গর্জে উঠে বলল তাজদার। তানসুবা দ্রুত চলে গেল। আনিস সায়নাকে বলো তুইও যা। সায়না চুপচাপ চলে গেল। সে একদম চুপ হয়ে গেছে। এ যেন পূর্বের তাজদার সে দেখি। আর সে আর কোনো কথা বলবেই না, মুখও খুলবে না। বড় বড় কথা শোনালে সেও সহ্য করতে পারবে না। কিছু না কিছু বলে থাকতেও পারবে না। তার চেয়ে ভালো চুপ থাকা। তাজদার তার পিছে পিছে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। সায়নাকে ডিঙিয়ে রুমে ঢুকলো। সায়না আওয়াতুল কুরসি পড়ছে মনে মনে। সে চুপি চুপি হেঁটে রুমে ঢুকলো। বিছানা উঠে আরাম করে শুয়ে রিমোট চেপে টিভি অন করলো। তখনই তাজদার আঙ্গুল তুললো। আরেকটা আরেকটা আছে টিভি দেখার তাল। টিভি বন্ধ। টিভি ছাড়লে সেটার মাথা তুলে আছাড় মারবো। সানা তখনই টিভি বন্ধ করে দিল। রিমোটটা রেখে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার রাহানের সাথে কথা বলছে। সানা অবাক হচ্ছে। বড় ভাইয়ের সাথে মানুষ এভাবে কথা বলে? তার মেজো ভাইয়া এখনো বড় ভাইকে কত সমীর করে। এই লোকটা। সায়না কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পায়নি। হঠাৎ বিকট শব্দ হতে দেখলো তার পাশে লম্বা করে পা টেনে শুয়েছে তাজদার সিদ্দিকী। পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছে। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে। সায়না বালিশটা তুলে কানের উপর চাপা দিল। তাজদার সাউন্ড আরও বাড়িয়ে দিয়ে মনোযোগ নিয়ে নিউজ দেখছে। সায়না তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, জার্নি করে এতদূর এসেছি, একটু শান্তিতে ঘুমাতেও পারছি না। আপনি কি করে ভালো মন্দ বোঝেন না? তাজদার টিভির সাউন্ড একটুও কমালো না। কথাটা যেন সে শুনেইনি। সায়না তার হাতের মুঠোয় থাকা রিমোটটা ধরতেই তাজদার তাকে আচমকা ঠেলে বিছানায় ফেলে দিল। সায়না সরে এসে বিড়বিড়িয়ে বলল, ছোট লোককে আবার যখন তখন ছুঁতে সমস্যা নেই। কি বললে? সায়না শান্তভাবে বলল, স্পষ্ট শুনেছেন কি বলেছি। নিজেকে ছোট লোক বলে দাবি করেছ। সায়না রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। তারপর শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ সেটা আপনিও বলেছেন। ছোট লোকের সাথে এক বিছানায় ঘুমান ভেবে আপনার লজ্জা হওয়া উচিত। আমার তো অসম্ভব ঘৃণা হয় আপনার মুখে ছোট লোক শুনেও আপনার সাথে ঘুমাতে। কয়েকদিন পর বলবে আম্মুকে বাচ্চার মা। পরিচয়টা আমার কাছে লজ্জার। আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন। আর বেশি বলবো না। তাজদার সিদ্দিকী তাকে ঠেলে বিছানা থেকে ফেলে দিল। সায়না বিপদের আশঙ্কা বুঝে তার বুকের শার্ট খামচে ধরে গলা ধরে ফেলেছিল। ফলস্বরূপ তাজদাকে নিয়ে পড়ে গেল একসাথে। আঘাত বেশি সায়নায় পেয়েছে। চ্যাপ্টা হয়ে গেছে সে তাজদারের বুকের নিচে। কোমরটা মনে হচ্ছে গেল। মাথার নিচে তাজদার সে দেখে শক্ত হাত ছিল। তাতে ব্যথা আরও বেশি পেয়েছে সে। তাজদার তার মুখের দিকে তাকালো। সায়নার নাক কাঁপছে, চোখ জলজল করছে। তাজদার তাকে ব্যথায় কোকড়াতে দেখে তুলে বালিশ হেলান দিয়ে বিছানায় বসিয়ে দিল। এলোমেলো বেনিটির সামনে ঝুলে আছে। মাথায় আরও কোমরে ব্যথা পেয়ে ঘেমে উঠেছে সে। বুক ধড়ফড় করছে। পানি খাওয়া দরকার। সে ফুপিয়ে উঠে আবার নিজেকে শান্ত থেকে তাজদার ফুঁসে উঠল। সায়না দুই বাহু চেপে ধরে তার দিকে মুখ ফিরে বলল, তুমি এক্স্যাক্টলি কী চাইছো সেটা বলবে? সব সময়গুলো যেভাবে পার হচ্ছে মনে হচ্ছে বেশি দিন তোমার সাথে আমার থাকা হবে না। আমি মদ খাই, গাঁজা খাই। তোমার তোমার আমাকে নিয়ে সমস্যা কী? আমি নিহাতি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি, নইলে? সায়না চোখ বন্ধ, ঠোঁট কামড়ে রেখে ফোপাচ্ছে, আটকাচ্ছে। টুকুতেই ক্লান্ত সে। সামনে কী অপেক্ষা করছে জানে না। কিন্তু এই লোকটার সাথে বেশি দিন এভাবে চলতে থাকলে সে মরে যাবে। সে আঘাত পেয়েছে, তার মধ্যে এভাবে চেপে ধরেছে, একটু পানি না দিয়ে। সে কী চায় স্পষ্টভাবে বলে দিয়েছে। ওই দিন আবারও বলেছে সে কী চায়। তাকে ওভাবে বসে নীরবে কাঁদতে দেখে তাজদা সরে গেল। ঠোঁটের কাছে হাত রেখে পায়চারি করতে করতে সায়না দিকে বারবার তাকালো। বিয়ের আগে মনে হচ্ছিল সবটা সহজ, খুব সহজ, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা খুব জটিল। সায়না দিকে এগিয়ে গেল সে, একটা কথা বলার জন্য। সায়না তার দিকে চোখ মেলে তাকালো। ওই চাহনিতে ছিল যা তাজদা সিদ্দিকীর পদক্ষেপ থামিয়ে দিল। সায়না তার দিকে চোখ জল নিয়ে তাকিয়ে বলল, দুমুঠো ভাতের আশায় আমি আপনার কাছে আসিনি। দুমুঠো ভাতের বদলে যেদিন সম্মান নিয়ে আসতে পারবেন সেদিন আমার কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করবেন, যদি আপনি মানুষ হয়ে থাকেন। অমানুষ হয়ে থাকলে যা ইচ্ছে করেন, আমি আপনাকে আর বাধা দেব না। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। অনেকক্ষণ চেয়ে রইল। সম্মান? সবার বিরুদ্ধে গিয়ে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করেছে, এটা সম্মান নয়? তাকে কথাটা বড্ড ভাবালো। সম্মান? সায়না মমতাজ তার কাছ থেকে সম্মান চায়?
বেরিয়ে যাচ্ছিল। সায়না বলল, কোথায় যাচ্ছেন? বলে যান। এটা বাড়ি নয় যে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। তাজদার তার দিকে ফিরে তাকালো, গম্ভীর মুখে বলল, ঘুমাতে যাচ্ছি। সমুদ্র যদি টেনে নেয় তো ভালোই, আর যদি বেঁচে ফিরে তবে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এ তো চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য বিয়ে করিনি, সবার বিরুদ্ধে গিয়ে। এ তো টাকা পয়সা খরচ করে। তুমি আমাকে কি মনে করো আমি জানি না। আমি তোমার সাথে স্বাভাবিক হতে চাইছি বলে সে ঘেঁষেছি। আজকের পর থেকে আমার পাও তোমার কাছে যাবে না, আমি তোমার মুখও দেখব না। তুমি এখনো আমাকে চেনোনি। বলে সে বেরিয়ে গেল। অনেকটা সময় পার হয়ে গেল, এলো না। সায়না ঘুমো ঘুমো চোখে আনিসকে ফোন দিল। আনিস ফোন রিসিভ করলো। হ্যাঁ বলো। সায়না ঢোক গিলে বলো, ভাইয়া তুমি কোথায়?